এসএসসি জেনারেল ম্যাথ অথবা ক্লাস 9-10 জেনারেল ম্যাথের শুরুতেই ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারটা হচ্ছে এমন একটা ইউজফুল চ্যাপ্টার যে এখন থেকে যদি আমরা শুরু করি পড়া, অর্থাৎ ক্লাস 9-10 থেকে আরম্ভ করে উপরে সব ক্লাসেই কিন্তু এর অনেক ইউজ আছে। বিশেষ করে সায়েন্স যারা পড়বে, মানে বিজ্ঞান নিয়ে যারা পড়বে, তাদের তো ত্রিকোণমিতিক যে ত্রিকোণমিতি অনুপাতের যে কাজগুলো তাদের বেশি ইউজ করতে হবে। জেনারেল ম্যাথের যে ব্যাপারটা সেটা হচ্ছে সায়েন্স, কমার্স, আর্টস নিয়ে সবারই কিন্তু জেনারেল ম্যাথটা থাকবে। তো সায়েন্সের যারা সায়েন্স নিবে তাদের জন্য ত্রিকোণমিতিক ব্যবহার বেশি, আর যারা কমার্স এবং আর্টস নিবে অর্থাৎ মানবিক শাখা এবং ব্যবসা শিক্ষা যারা নিবে তাদের জন্য এটার ব্যবহার নেই তা বললে ভুল হবে। তাদেরও এই ব্যবহারটা আছে, এই চ্যাপ্টারের এই ত্রিকোণমিতিক অনুপাতের ব্যবহার আছে, কিন্তু তুলনামূলকভাবে কম। কিন্তু যারা মানে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়তে চায় অথবা যারা সায়েন্স নিয়ে পড়তে চায়, বিভিন্ন কিছু আবিষ্কার করতে চায়, তাদের কিন্তু এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু খুব ভালোভাবে শিখতে হবে। তো ত্রিকোণমিতিক অনুপাত কথাটা কোথা থেকে আসছে, যদি আমরা এখান থেকে একটু পড়ি তাহলে বুঝতে পারবো যে ট্রাইগোনোমেট্রি অর্থাৎ এই ট্রাইগোনোমেট্রিক এর ইংলিশ নেম রেশিও হচ্ছে অনুপাত, বাংলা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। ট্রাই মানে হচ্ছে 3, সুন্দর করে তোমরা ভালো করে লিখে নিতে পারো। গণ হচ্ছে ধার, মেট্রন অর্থ হচ্ছে পরিমাপ, অর্থাৎ 3 ধারের পরিমাপ। 3 ধারের পরিমাপ যদি বলা হয়, আমি যদি জিজ্ঞেস করি যে 3 ধার বা 3 বাহু, এটা আছে কোন জ্যামিতিক চিত্রে 3টি বাহু দ্বারা কোন জ্যামিতিক চিত্র আঁকা হয়, যদি এরকম করে প্রশ্ন করা হয় তাহলে তোমরা অবশ্যই বলবে যে স্যার ত্রিভুজ আঁকা হয়। তো ত্রিকোণমিতি কিন্তু এই ত্রিভুজের যে 3টা কোণ ও 3টা বাহু, এটার ব্যবহার বিধির নাম অনুসারী হয়েছে। কিন্তু ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ এটা নিয়েও কিন্তু কথা আছে, যে আমি যে ত্রিভুজের ব্যবহার বলবো বা ত্রিভুজের নাম বলবো, এই ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ। এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, অর্থাৎ সমকোণী ত্রিভুজ নিয়েই কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতের সৃষ্টি হয়েছে। আমি একটু উদাহরণ দেই, আমি বোর্ডে চলে যাই তাহলে একটু বেটার হবে। আমি প্রথম চ্যাপ্টারটা বললাম, উদাহরণ দিয়ে বোর্ডে চলে যাই। ধর আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। সমকোণী ত্রিভুজ আঁকি, যে সমকোণী ত্রিভুজের আমরা জানি পিথাগোরাস সূত্র অলরেডি আমরা শিখে আসছি। পিথাগোরাস সূত্র হচ্ছে অতিভুজের স্কোয়ার সমান অপর দুই বাহুর স্কোয়ার, অর্থাৎ অতিভুজ যদি আমার হয়, অতিভুজ যদি আমার এবি হয় তাহলে এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, অথবা অতিভুজ যদি আমার এসি হয়, যেটাই হোক না কেন এই পিথাগোরাস সূত্র কিন্তু আমি অলরেডি পড়ে আসছি। তো আমি এটাকে দিলাম এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তার মানে অতিভুজ হচ্ছে এসি, আর অপর দুইটা বাহু একটা হচ্ছে এবি লম্ব ধরতে পারি আর বিসি কে ভূমি ধরতে পারি। এখন এই যে ত্রিভুজ আঁকলাম এবং এই ত্রিভুজের সূত্র কিন্তু আমরা ক্লাস 8-এ কি শিখে আসছিলাম, যারা 8 ক্লাস করেই তো 9-এ উঠতে হবে। হ্যাঁ, তো এখানে কিন্তু সেজন্য বলেছিলাম 8-এর যে নবম অধ্যায় পিথাগোরাস জ্যামিতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ 9-এ কিন্তু এর ইউজ আছে। তো পিথাগোরাস সূত্রে আমরা শিখেছিলাম যে পিথাগোরাস যে ত্রিভুজটা সমকোণী হয়, সেটা যে ধরনের ত্রিভুজ হোক, সমকোণী হোক, সাপোজ একটা ত্রিভুজের বাহু ছোট কিন্তু এটা সমকোণী ত্রিভুজ, সেও কিন্তু পিথাগোরাস সূত্র মেনে চলে। আর একটা ত্রিভুজের বাহু বড় কিন্তু সমকোণী ত্রিভুজ, অর্থাৎ সকল সমকোণী ত্রিভুজই কিন্তু পিথাগোরাস সূত্র মেনে চলবে। সকল সমকোণী ত্রিভুজই কিন্তু পিথাগোরাসের সূত্র মেনে চলে। আরেকটা ত্রিভুজ আমি এখানে নিলাম পি কিউ আর, এখানে কিন্তু সকল ত্রিভুজই কিন্তু পিথাগোরাস সূত্র মেনে চলবে। অর্থাৎ এই ত্রিভুজটাও অতিভুজের স্কোয়ার সমান অপর দুই বাহুর স্কোয়ারের সমান হবে, আর এই ত্রিভুজটাও কিন্তু একই কাজ করবে। এখন ত্রিকোণমিতিক অনুপাতটা কিভাবে আসলো সেটা একটু বলি। এখানে আমি দুটো ত্রিভুজ এঁকেছি। তোমরা অলরেডি জ্যামিতিক যে এইগুলো আছে, অর্থাৎ ত্রিকোণী জ্যামিতি বক্সে যে আমাদের ত্রিভুজ আঁকা থাকে, অনেকগুলো ত্রিভুজের প্লাস্টিকের যে ত্রিভুজগুলো থাকে, তো ওর ভিতরে একটু ফাঁকা থাকে, ওটা দিয়েও ত্রিভুজ আঁকা যায় এবং বাইরে দিয়েও ত্রিভুজ আঁকা যায়। এই ধরনের ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। সদৃশকোণী ত্রিভুজটা কিরকম একটু বলি, সেটা হচ্ছে যে এই ত্রিভুজটার কোণগুলো যত মাপ যেরকম, এই ত্রিভুজের কোণগুলো মাপ সেই, অর্থাৎ কোণ সমান। সদৃশকোণী ত্রিভুজ কাকে বলে,
যদি লিখে নিতে পারো তোমরা, লিখে নাও, যদি দুটি ত্রিভুজের কোণগুলো সমান হয়, বাহু না কোণ, একটি ত্রিভুজের দুটি কোণ অপর ত্রিভুজের দুটি কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সদৃশকোণী। এখন কথা হচ্ছে এরকম যে বিজ্ঞানীরা বা এরা গণিতবিদরা এভাবে ভাবছে যে একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি এবং অন্য একটা সমকোণী ত্রিভুজ সেই ত্রিভুজের এই কোণটা 30 ডিগ্রি। তাহলে এইটা যদি 30 ডিগ্রি হয়, তোমরা জানো যে অলরেডি সমকোণ বাদে বাকি দুইটা কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি। তাহলে এটা 30 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি হতে বাধ্য। ঠিক একই নিয়মে এই ত্রিভুজের এটা হবে 60 ডিগ্রি। অর্থাৎ এই যে এবিসি ত্রিভুজ আর পিকিউআর ত্রিভুজ, দুটো ত্রিভুজেরই 3টি কোণ সমান। এখন এইটা করতে যেয়ে তারা এটা ভাবছে যে যদি কোণ সমান হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিকোণমিতি শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই হবে। আর একটা কথা বলে নিলাম যে ত্রিকোণমিতি শুধুমাত্র সমকোণী ত্রিভুজের সাপেক্ষেই কিন্তু এর অনুপাতগুলো করা হয়। অনুপাতগুলো কি, আমি এখন অনুপাতগুলোর নামগুলো লিখবো। তার আগে বললাম অনুপাতগুলো কিভাবে আসলো। যে দেখতে পাচ্ছে এরকম, তারা দেখলো যে অসংখ্য এরকম আরো ত্রিভুজ হতে পারে, আরো অসংখ্য 3-4টা ত্রিভুজটা এঁকে নাও এবং প্রত্যেকটা ত্রিভুজের আকার ভিন্ন ভিন্ন কিন্তু কোণ সেম, আকার ভিন্ন ভিন্ন কোণ সেম। এটা তারা গণিতবিদরা বিভিন্ন ত্রিভুজ এঁকে বা বিভিন্ন ত্রিভুজ কাঠি দিয়ে বা স্কেল দিয়ে তৈরি করে একটা জিনিস যে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই ত্রিভুজের লম্বকে, অর্থাৎ লম্ব হচ্ছে এবি, এবি এই ত্রিভুজের লম্বকে এই ত্রিভুজের ভূমি দ্বারা যদি ভাগ করা হয়, যে ভাগফল আসবে পিকিউ ত্রিভুজ, এই যে পিকিউ আর ত্রিভুজের লম্বকে ভূমি দ্বারা ভাগ করলে সেই একই ভাগফল আসবে। অর্থাৎ তারা এরকম 10-12টা ত্রিভুজ, ছোট ছোট করে ত্রিভুজ বা বড় ত্রিভুজের একে দেখছে যে কোন সেম রেখেছে, অর্থাৎ কোণ কিন্তু ভিন্ন না, মানে প্রত্যেকটা ত্রিভুজের কোণ কিন্তু এরকম 30-60-90, 30-60-90 এরকম অসংখ্য ত্রিভুজ একে তারা এইভাবে লম্ব দিয়ে ভূমিকে ভাগ করেছে, প্রত্যেকটা ত্রিভুজের লম্বকে ভূমি দিয়ে ভাগ করেছে, ভাগ করে দেখছে যে এর ভাগফলটা সেম আসে, অর্থাৎ অনুপাতটা সেম আসে। ঠিক একই নিয়মে লম্বকে ভূমি দিয়ে ভাগ করলো, আবার ভূমিকে লম্ব দিয়ে ভাগ করতে পারে, ভূমিকে লম্ব দিয়ে ভাগ করতে পারে, আবার লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করতে পারে। এরকম 3টা বাহুকে 6 ভাবে ভাগ করা যায়। কিরকম? লম্বকে ভূমি দ্বারা ভাগ, আবার ভূমিকে লম্ব দ্বারা ভাগ, আবার তোমার হচ্ছে যে লম্বকে অতিভুজ দ্বারা ভাগ, আবার অতিভুজকে হচ্ছে তোমার লম্ব দ্বারা ভাগ। এরকম 6টা ভাগ তুমি নিজেই কিন্তু তৈরি করতে পারবে। এরকম 6টা ভাগ, অর্থাৎ 6টা অনুপাত, ভাগের আরেকটা নাম অনুপাত। এই অনুপাতগুলো দেখছে যে সকল ত্রিভুজের ক্ষেত্রে সমান হয়। আর এই যে অনুপাতগুলো যে সমান হয়, অর্থাৎ সমান হলে তাকে বলে ধ্রুবক। সমান হলে তাকে বলে কি? ধ্রুবক। অর্থাৎ সবার জন্য এই শর্ত প্রযোজ্য। এই জন্য এই 6টা অনুপাতের নাম দিয়েছে। সেই নাম হচ্ছে, একটা নাম হচ্ছে সাইন থিটা, অর্থাৎ থিটা কি? থিটার সাপেক্ষে কোন কোণের সাপেক্ষে, কোন কোণের সাপেক্ষে করা হচ্ছে, সেই কোণের প্রতীককে বা কোণের চলককে থিটা দিয়ে প্রকাশ করা হয়। এটা থিটা হচ্ছে কোণের চলক, আর সাইন হচ্ছে লম্ব আর অতিভুজের অনুপাতের নাম দিয়েছে সাইন। লম্ব আর অতিভুজের অনুপাতের নাম দিয়েছে সাইন। তো এটা আরো সহজে মনে রাখার জন্য আমি একটু সরল আকারে লিখে দিই, তা সবচেয়ে সুবিধা হবে। এগুলো মুছে দিই কিভাবে আসলো সাইন কস, কিভাবে আসলো এটা বললাম। যেভাবে 6টা অনুপাত হয় আর 6টা অনুপাতের নাম দিয়েছে 6টা, যে যে অনুপাতগুলো আমি এখন লেখাবো, অনুপাতগুলো কিভাবে আসছে, কেন নাম দিয়েছে, এই বিষয়গুলো কিন্তু আমি একটু ব্যাখ্যা করে বললাম। এখানে কোনো প্রশ্ন আছে কিনা সেই প্রশ্নটা আগে করো। এই অনুপাত কেন সৃষ্টি হয়েছে বা কিভাবে আসছে এটা তোমার পরীক্ষা খাতা লিখতে হবে না, কিন্তু কিভাবে আসলো এই বিষয়টা তোমাদের এই জন্য বললাম যে যাতে করে তুমি বিষয়টাকে শেখার জন্য ফিলটা অনুভব করতে পারো। এবং এর প্রয়োজনীয়তা কি এটাও আমি বলবো। ত্রিকোণমিতির কি কাজ, কেন ত্রিকোণমিতি শিখবো আমরা, কি জন্য শিখবো। কারণ এই যে এই বিষয়টা যদি আমরা বেশ ভালো করে জানি, যেমন আমি ভাত কেন খাবো, আমি পড়াশোনা কেন করব, এই বিষয়ে কিন্তু প্রত্যেকটার কিন্তু একটা উদ্দেশ্য আছে। সেরকম ত্রিকোণমিতি আমি কেন শিখবো, এটারও কিন্তু একটা উদ্দেশ্য আছে। ত্রিকোণমিতি শিখে কি কি করা হয় এই বিষয়ে কিন্তু কিন্তু আমাদের জানা উচিত, বা সেটা আমি বলবো যে কেন ত্রিকোণমিতি আমরা শিখবো। তো ত্রিকোণমিতি শেখার আর প্রথম কাজ হচ্ছে যে যে বড় বড় পাহাড় বা এভারেস্ট যে উচ্চতা মাপা হয়, যে এটা কিন্তু ত্রিকোণমিতির সাহায্যে।
এরপরে তোমার হচ্ছে পৃথিবীর যে সূর্য থেকে কত দূরে আছে এগুলো কিন্তু ত্রিকোণমিতির সাহায্যে মাপা হয়। পৃথিবী থেকে বিভিন্ন গ্রহ, মঙ্গল গ্রহ বা বুধ, শুক্র এবং সূর্য, এই সবগুলো মিলে একটা ত্রিভুজ আকারে কল্পনা করে কিন্তু ত্রিকোণমিতিক অনুসারে মাপা হয়। এবং বিভিন্ন দেশের দূরত্ব, মানে পৃথিবীর মধ্যে তো বাংলাদেশ কোথায় অবস্থান করেছে, আমেরিকা কোথায়, ভারত কোথায়, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কি ফিতা দিয়ে মাপা সম্ভব? তোমরা কখনো ভেবেছো যে স্যার এত বড় ফিতা কিভাবে পাবে? বাংলাদেশ থেকে আমি যদি এই শ্রীলঙ্কার দূরত্ব মাপি, এত বড় ফিতা তো কোথায় কিভাবে মাপবে এবং ফিতাটা রাখবে কোথায়? মাপলো, মাপে রাখবে কোথায়? এত বড় কিন্তু ফিতা দিয়ে মাপা সম্ভব না। এইগুলো সবকিছুই কিন্তু ত্রিকোণমিতিক সূত্রের সাহায্যে বা ত্রিকোণমিতিক অনুপাতের মাধ্যমে কিন্তু এর দৈর্ঘ্য মাপার জন্য ত্রিকোণমিতির ব্যবহার। বা তোমরা এই যে বই আছে, যে বইয়ের প্রথমটা পড়লে মোটামুটি বুঝতে পারবে যে ত্রিকোণমিতির কেন শেখা বা কি জন্য ত্রিকোণমিতি দরকার। তোমরা বইয়ের ভূমিকাটা ভালো করে পড়লেও বুঝতে পারবে। তো এখন যাই হচ্ছে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো, সেই অনুপাতগুলো 6টা অনুপাত। আমি অনুপাতগুলোর নামটা একটু বলি। এটা হচ্ছে সাইন থিটা, তারপর হচ্ছে কস থিটা, বা যাকে বড় নাম হচ্ছে কোসেক্যান্ট। বড় নামটা পরে, ছোট নামটাকে শিখি। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। এরপরে সাইনের বিপরীত হচ্ছে কোসেক থিটা, কসের বিপরীত সেক, এবং ট্যানের বিপরীত হচ্ছে কট। প্রত্যেকটার সাথে কিন্তু থিটা থাকবে। থিটা হচ্ছে কোণের প্রতীক। তো কোণের প্রতীকগুলো আগে লিখে দিই। আমি একটু বললাম, লিখে দিই, তোমরা খাতায় লিখে নাও। কোণের প্রতীক কি কি? কোণের প্রতীক আমরা ইউজ করব এখন। কোণের প্রতীক থিটা, এটাকে বলে থিটা, লিখে নাও থিটা। তারপরে থিটা, এটা আলফা, থিটা এটাকে বলে আলফা। এরপর এটা হচ্ছে বিটা, আলফা বিটা। তারপর হচ্ছে গামা, আলফা বিটা গামা, থিটা আলফা বিটা গামা। এটা হচ্ছে জাস্ট এইগুলো আপাতত ইউজ করা হবে। এছাড়াও এক্স ওয়াই জেড এ বি সি এগুলোও কিন্তু ইউজ করা হয়। এগুলো হচ্ছে কোণের প্রতীক, অর্থাৎ এই কোণটা যে 30 ডিগ্রি, সেটা যদি মাপ না দেওয়া থাকে তাহলে আমরা থিটা হিসেবে ধরবো, যে মনে করব যে এ বি সি কোণটা হচ্ছে থিটা। এটা একটা মাথায় রাখবো। 2 নম্বর মাথায় রাখবো হচ্ছে কোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়। আমরা এটাকে লম্ব বলবো অথবা বিপরীত বাহু বলবো। লম্ব বা বিপরীত বাহু। বাহু কথাটা লিখে, লম্ব বা একটা ত্রিভুজ একে অবশ্যই এভাবে লিখবে। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি বলা হবে, অর্থাৎ কোণ যার যে বাহুর সাথে থাকবে। অতিভুজ তো আলাদাই। লম্ব বা বিপরীত বাহু এটা ভূমি বা সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু আমি লিখলাম না, সন্নিহিত লিখে দিলাম। এটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু, এটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। যা আমরা লম্ব ভূমি নামে পরিচিত ছিলাম, কিন্তু এখন আমরা শিখলাম বিপরীত বাহু ও সন্নিহিত বাহু। বিপরীত বাহু সন্নিহিত বাহু কথাটা কেন লিখেছে এটা আমি ব্যাখ্যা দিব একটু পরে। কারণ হচ্ছে যে কোণের বিপরীত বাহুকেই লম্ব বলা হবে, কারণ মাঝে মাঝে তোমার কোণ চেঞ্জ করতে হবে। এ কোণের সাপেক্ষে যখন বলবে, তখন এ কোণের সাইন যদি এ কোণের সাপেক্ষে বলে, তখন লম্ব হবে কিন্তু বিসি। এ কোণের সাপেক্ষে বললে লম্ব বিসি, মানে বিপরীত বাহুটা যে কোণকে বলবো তার বিপরীত বাহুটাই লম্ব। এখানে সি কোণের সাপেক্ষে করলে লম্ব হবে এবি, এ কোণের সাপেক্ষে করলে লম্ব হবে বিসি। সাপেক্ষে জিনিসটা তোমরা একটু তোমাদের কাছে নতুন মনে হচ্ছে। অর্থাৎ সাপেক্ষে মানে কি? ধরো সাপেক্ষে বলতে কোণ, আমি একটু আগে বললাম যে কোণ ছাড়া ত্রিকোণমিতিক অনুপাত হয় না। যেমন সাইন থিটা, এর সাথে একটা থিটা থাকবে। শুধু সাইনের কোনো ভ্যালু নেই, এটা লিখে নিয়ে দাও যে সাইন আর থিটা এটা একসাথে হবে, কিন্তু সাইন থিটা শুধু সাইন লিখলে তার কোনো কাজ নেই। শুধু সাইন বলতে এর কোনো ভ্যালু নেই বা কোনো নেই, মূল্য নেই, মূল্যহীন। কিন্তু এর সাথে থিটা বা সাইন সি বা সাইন এ এভাবে কিন্তু থাকবে। এখানে এ হচ্ছে কোণ, সি হচ্ছে কোণ, অর্থাৎ কোণের সাপেক্ষে হবে। এটা হচ্ছে কোণের অনুপাতটা করা হয়েছে, আর গণিতবিদরা এই অনুপাতটা করেছে কিন্তু কোণের সাপেক্ষে। কোণের সাপেক্ষে, সেজন্য এটাও মনে রাখবো যে আমি কিন্তু এখন সি কোণের সাপেক্ষে লিখতেছি, আমি সব লিখতেছি সি কোণের সাপেক্ষে। তা সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, আর এবি কে আমরা লম্ব বলবো। বিপরীত বাহু এবি বা এবি কে লম্ব বলবো। আবার সি কোণের সন্নিহিত বাহুকে বলবো ভূমি, যা আমরা ছোটবেলা শিখে আসছি যে ভূমিটা হচ্ছে ভূমি সমান্তরাল, আর লম্ব হচ্ছে যা দণ্ডায়মান অবস্থায় থাকে। এই হচ্ছে এটার বিস্তারিত বললাম। এখন আমি চলে যাই যে 6টা অনুপাতকে আমি কিভাবে প্রকাশ করব বা কিভাবে লিখতে পারি।
একটু আগে আমি বললাম যে যে কোনো সাপেক্ষে করা হবে তার বিপরীত বাহু লম্ব। তো যদি স্যার আমি 90 ডিগ্রি সাপেক্ষে করি তাহলে তার বিপরীত বাহু কি লম্ব হবে? না, 90 ডিগ্রি বাদে, 90 ডিগ্রি সমকোণ বাদে বাকি যে দুইটা কোণ, সেই দুটো কোণের কথা আমি বলছি। সমকোণ বাদে বাকি দুইটা কোণের কথা বলছি, তার বিপরীত বাহু লম্ব হবে। কিন্তু 90 ডিগ্রির বিপরীত বাহু কিন্তু কখনোই লম্ব হবে না, সে কিন্তু অতিভুজ। এটা কিন্তু আমরা পড়ে আসছি আগে থেকেই যে 90 ডিগ্রির বিপরীত হচ্ছে অতিভুজ, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এটা কিন্তু আমরা আগে শিখে আসছি। তো আমি এখন যে 6টা অনুপাত, সেই 6টা অনুপাতের প্রথম 3টে অনুপাত মনে রাখার কৌশলটা একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে, প্রথম কৌশলটা হচ্ছে সাগরে লবণ আছে। দেখে না সবাই একটু, আমিও লিখে দিচ্ছি। প্রথম কৌশলটা হচ্ছে সাইন মনে রাখার কৌশল। এটা সাইন মনে রাখার কৌশল হচ্ছে সাগরে, সাগরে লবণ আছে। এটা সত্যি কথা, সাগর কিন্তু লবণই আছে। তো কেন এইভাবে লিখলাম? এটা মানে বুঝাবে সাইন থিটা। সাগরে লবণ আছে মানে সাইন থিটা দিয়ে বোঝাচ্ছে। এখানে সাইনের এস অর্থাৎ সাগর, হ্যাঁ, লবণ আছে, লবণ হচ্ছে লম্ব, অর্থাৎ এই লম্বকে বোঝানো হয়েছে, আছে মানে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। এখানে অতিভুজ কথা লিখে দিই, তোমরা একটু ত্রিভুজ এঁকে লিখে নাও, এটা ত্রিভুজ এঁকে এইভাবে লিখে নাও। অর্থাৎ সাইন থিটা হচ্ছে কার অনুপাত? একটু আগে বললাম না অনুপাত। অর্থাৎ সাইন থিটা নাম দিয়েছি কোন 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 বাহুর অনুপাতকে সাইন থিটা নাম দিয়েছি? এটা হচ্ছে লম্ব আর অতিভুজের অনুপাতকে আমি সাইন থিটা নাম দিয়েছি। আমি অতিভুজ লিখলাম না, অতি লিখলাম ছোট করে, হ্যাঁ, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে সাগরের লবণ আর সাইন থিটা। অর্থাৎ এই ত্রিভুজের সাপেক্ষে লম্বকে, এই ত্রিভুজের সাপেক্ষে লম্ব হচ্ছে এবি, আর অতিভুজকে, অতিভুজ হচ্ছে এসি। এই ত্রিভুজের সাপেক্ষে লম্ব হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি। গেল, সাগরের লবণ আছে, তাই এটা মাথায় রাখলে হবে সাগর মানে সাইন, লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ। তা সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, এটুকু মুখস্থ রাখতে পারো। বা সাগরের লবণ আছে, এইটাও মুখস্থ রাখতে পারো, কারণ বেসিকটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। অথবা ছোট্ট একটা ওয়ার্ড মনে রাখতে পারো, সেই ওয়ার্ডটা হচ্ছে লতি। লতে, লতে হচ্ছে লম্ব আর অতিভুজের তি, এই লতিটাও মনে রাখতে পারো, যে ছোট্ট একটা শব্দ লতি, সাইন লতি, ঠিক আছে। এরপরে কসের ক্ষেত্রে, অর্থাৎ যেটা লম্ব বাই অতিভুজ করলাম, ভূমি বাই অতিভুজ, সেটা হচ্ছে কস থিটা। ভূমি বাই অতিভুজ কস থিটা, সেটা মনে রাখবে এরকম, কবরে ভূত আছে, কবরে ভূত আছে। তো দুইটা ওয়ার্ড পেয়ে আমরা দুইটা দুইটা কিন্তু আমরা ছদ্ম লাইন পেয়ে গেলাম। সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, এটা হচ্ছে কস থিটা, বা আমরা এটাকে ভূতিও বলতে পারি, ভূতি। হ্যাঁ, ভূতি মানে ভূমির ভূ, অতিভুজের তি, অর্থাৎ উপরে হবে ভূমি আর নিচে হবে অতিভুজ। অর্থাৎ ভূমি বাই অতিভুজকে আমরা কস থিটা হিসাবে লিখবো। অনেকে স্যার কস থিটা কি, এটা কেন লিখবো, কি জন্য লিখবো? এটা হচ্ছে নাম, এই অনুপাতের নাম। একটু আগে যে আমি বললাম যে এরকম অসংখ্য সমকোণী ত্রিভুজ এরা কাঠি দিয়ে বা বিভিন্ন দিয়ে তৈরি করে দেখছে যে প্রত্যেকটা ত্রিভুজের লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলে যে মান আসে, সেই মানটা প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে সমান আসে। অর্থাৎ এই এবিসি ত্রিভুজের লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলে যে মান আসবে, পিকিউআর ত্রিভুজের লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলে ঠিক একই মান আসে। আর এই মানটাই হচ্ছে সাইন থিটা, এজন্য এই মানটাকে বলেছে সাইন থিটা। আবার বলতেছি, ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করলে যে মানটা আসবে এবিসি ত্রিভুজের, পিকিউআর ত্রিভুজের ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করলে একই মান আসে। আর সেই মানটাকে, সেই ত্রিকোণমিতিক অনুপাত যে ভাগ, সেই সেই নাম, তার নাম দিয়েছে কস থিটা, অর্থাৎ ভূমি বা অতিভুজ, যা এই ত্রিভুজের মাধ্যমে লিখলে হবে বিসি বাই এসি, বিসি বাই এসি। এটা তুমি এই ত্রিভুজের মাধ্যমেও লিখে নিতে পারো। এই ত্রিভুজের মাধ্যমে এটা হবে কিউআর বাই পিআর। এলো কবরে ভূত আছে বা ভূতি। এভাবে মনে রাখতে পারি যে কবরে ভূত আছে মানে কস থিটা, কবর ক মানে সি, ভূত, ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ, এভাবে কিন্তু মনে রাখতে পারি। এরপর হচ্ছে টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, এটা হচ্ছে কার জন্য? ট্যান থিটার জন্য, ট্যান থিটা, টেরা লম্বা ভূত। অর্থাৎ এখানে লম্বা বলতে লম্ব আর ভূত বলতে ভূমি, অর্থাৎ লম্ব আর ভূমিকে ভাগ করলে যে অনুপাতটা, সেই অনুপাতটার নাম হচ্ছে ট্যান থিটা। এই তিনটা প্রথমে আগে যদি তোমরা মুখস্থ করে ফেলো, বাকি তিনটা হচ্ছে এর বিপরীত। কিরকম? যে লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করতে পারবো, অতিভুজকে কি লম্ব দিয়ে ভাগ করতে পারবো না? হ্যাঁ পারবো। ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করবো, অতিভুজকেও ভূমি দ্বারা ভাগ করতে পারবো। লম্বকে ভূমি দ্বারা ভাগ করবো, ভূমিকেও লম্ব দ্বারা ভাগ করতে পারবো। তো এই যে লম্বকে ভূমি বা ভূমিকে লম্ব, এইগুলো হচ্ছে, এগুলোর সব বিপরীত।
আর এই বিপরীত তিনটে হচ্ছে যে তিনটার সরা মুখস্থ করার দরকার নেই, কারণ এই তিনটে যদি তোমার মাথায় চলে আসে তাহলে বিপরীতটা এভাবে মনে রাখবা যে সাইনের বিপরীত কে কোসেক, কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট, যা আমি এখন লিখে দিব। তো লিখে দিচ্ছি, এটা হচ্ছে এ বি বাই বিসি। অবশ্যই একটু তোমরা লিখে রাখবে এবং এগুলো লিখে ত্রিভুজ এঁকে সুন্দর করে টেবিলের সামনে এখনই তুমি কি করে মানে আজকে এটা সুন্দর করে লিখে আজকে এটা নিয়ে রাখো, কারণ এটা তোমার 9-10 উভয় 2 বছরই লাগবে, ইন্টারে 2 বছরও লাগবে। অর্থাৎ ইন্টারে লাগে না, 9-10 করতে করতে এগুলো এমনি মুখস্থ হয়ে যাবে অঙ্ক করতে করতে, তখন আর লাগবে না। কিন্তু এখন প্রথম প্রথম কিন্তু ভুলে যাবে, এই জন্য কিন্তু তোমার সামনে যদি সুন্দর করে এটা নিজে আর্ট করে টানিয়ে রাখতে পারো সবচেয়ে সুবিধা। তো 3টে ওয়ার্ড, সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টের লম্বা ভূত। অর্থাৎ সাইন থিটা হচ্ছে লতি, কস থিটা ভূতি, আর ট্যান থিটা হচ্ছে লঘু। এই 3টে ওয়ার্ডও মনে রাখতে পারো বা 3টা সেন্টেন্সও মনে রাখতে পারো, যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা মনে রাখার জন্য। ঠিক আছে, আমি আবার বলছি যে সাইন আর থিটা এরা কিন্তু গুণ সম্পর্ক না। আমরা তো এ আর বি একসাথে লিখলে কি মনে করি যে এ বি গুণ আছে, আবার এ বি সরল রেখা, তখন আমার গুণ মনে করি নাম। ঠিক এখানে সাইন থিটা এটা কিন্তু গুণ না, থিটা ছাড়া সাইনের কোনো মূল্য নেই, এভাবে কিন্তু আমরা এটা করতে পারি। তো এতটুকু লেখা হয়েছে কিনা সবার এটা আগে বলেন। এখন এই যে 3টে অনুপাত আমরা শিখলাম, এই 3টে অনুপাতের বিপরীত, অর্থাৎ বিপরীত বলতে এরকম যে লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করতে পারি, তাহলে অতিভুজকে তো লম্ব দ্বারা ভাগ করতে পারি। তো এই যে সাইনের বিপরীত, এভাবে মাথায় রাখবো যে সাইনের বিপরীত অর্থাৎ অতিভুজকে লম্ব দিয়ে ভাগ করলে তখন কি হবে, সাইনের বিপরীত হচ্ছে কোসেক। এই বিপরীতগুলো আমি একটু লিখে দিচ্ছি, যে এখানে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কোসেক থিটা, থিটা কিন্তু সবার সাথে থাকবে। অর্থাৎ কোসেক থিটা তখন কি হবে, অতিভুজ বাই লম্ব, উপরে হবে অতিভুজ আর নিচে হবে লম্ব। আর এই ত্রিভুজের সাপেক্ষে লিখলে তখন হবে এসি বাই এবি। এগুলো হলো সাইনের বিপরীতটা। এরপরে সাইনের বিপরীতের পরে হচ্ছে কসের বিপরীতটা হচ্ছে সেক, কসের বিপরীতটা হচ্ছে সেক থিটা, সেক থিটা যার পূর্ণ নামটা আমি দেখাবো, যে পূর্ণ নামও আছে। সাইন কিন্তু এটা কিন্তু সংক্ষেপের নাম, সাইনের পূর্ণ নাম হচ্ছে SINE, কসের পূর্ণ নাম হচ্ছে কোসেক্যান্ট, সেগুলো আমি দেখাবো। আগে আমরা সংক্ষেপের নামগুলো আগে আয়ত্ত করি, পূর্ণ নামটা বেশি আসে না, তবু জেনে রাখা ভালো যে পূর্ণ নামটা কি। হ্যাঁ, এটা হচ্ছে কোসেক্যান্ট, এটা হচ্ছে ট্যানজেন্ট, হ্যাঁ এটা হচ্ছে কোসেক্যান্ট, এটা হচ্ছে কোসেন্ট, তারপর সেক্যান্ট এবং কোট্যানজেন্ট, 6টা নাম পূর্ণ নাম আছে। তো আমরা সংক্ষেপ নামগুলো আগে শিখি। কোসেক হচ্ছে সাইনের বিপরীত, অর্থাৎ সাইনকে উল্টি দিলে কোসেক পাওয়া যায়। যে উল্টাই দেওয়া, তার মানে কোসেক কিন্তু আমরা এটাও লিখতে পারি 1/sin, আবার সাইন এটাও লিখতে পারি 1/কোসেক, কারণ সাইনকে উল্টানো মানে তো 1/sin, আর 1/sin করলে সে কোসেক হয়ে যায়। আবার সেক হচ্ছে কসের উল্টো, অর্থাৎ এটা অতিভুজটা উপরে উঠে যাবে আর ভূমিটা নিচে। তাহলে এখানে যদি ত্রিভুজের সাপেক্ষে লিখি তাহলে উপরে হবে আমার এসি আর নিচে হবে আমার বিসি। এরপরে যাচ্ছি আমি, কোসেক গেল, সেক গেল, তারপরে আমার হচ্ছে আমার ট্যানের উল্টো হচ্ছে কট, ট্যানের উল্টো হচ্ছে কট, অর্থাৎ এখানে ভূমি উপরে আর লম্ব হচ্ছে নিচে। এই যে 6টা, যেহেতু ত্রিভুজের আমরা জানি 3টা বাহু আর 3টা কোণ, তো এই 3টা বাহুকেই কিন্তু আবার 6 ভাবে অনুপাত করা যায়, ভাগ করে 6 ভাবে অনুপাত করা যায়। তো ভূমি বাই লম্ব এটা হচ্ছে আমার কট, অর্থাৎ এই ত্রিভুজের সাপেক্ষে যদি আমি লিখতে চাই, এই ত্রিভুজের সাপেক্ষে লিখলে আমার এভাবে হবে, সেটা হচ্ছে ভূমি বাই লম্বর ত্রিভুজের সাপেক্ষে যদি আমরা লিখতে চাই, তাহলে উপরে হবে আমার বিসি আর নিচে হবে আমার এসি। এই উপরে হবে বিসি আর নিচে হবে আমার এসি। এই হচ্ছে ত্রিভুজের সাপেক্ষে যদি আমরা লিখি। এই হচ্ছে 6টা অনুপাত। তো আমার প্রথম কাজ, ত্রিকোণমিতির প্রথম কাজ হচ্ছে 6টা অনুপাত আমার মাথার মধ্যে গেঁথে ফেলা। ত্রিকোণমিতির প্রথম কাজই কিন্তু এই 6টা অনুপাত মাথায় গেঁথে ফেলা। প্রথম 3টে অনুপাত আগে গাঁথা, কারণ প্রথম 3টে অনুপাত আমার আগে ভালো করে শিখতে হবে। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, অনুপাতের নাম এগুলো আমি আবার বলছি। সাইন থিটা দিয়ে কি কাজে লাগে, কস কি কাজে লাগে, এগুলো কিন্তু আমি একটু আগেই বললাম, যে সাইন কস ট্যান এগুলো দিয়েই কিন্তু আমরা, যেমন এই যে পাহাড়ের উচ্চতা কতটুকু, এই সাইন কস ট্যান দিয়ে কিন্তু আমরা বের করতে পারি বা বের করবো সামনে। এবং বিভিন্ন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার করার সময় যে বিভিন্ন বিল্ডিং
কত উচ্চতা হতে পারে, 10 তলা করলে কত উচ্চতা হবে, এগুলো সবই কিন্তু ত্রিকোণমিতিক কাজ করে ত্রিকোণমিতিক ক্যালকুলেশন বসিয়ে কিন্তু করা হয়। তো এই জন্য ত্রিকোণমিতি শেখা খুব গুরুত্বপূর্ণ এবং এই ম্যাথের গণিতের একটা গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে ত্রিকোণমিতি। কারণ এই ত্রিকোণমিতি নিয়ে সামনে ইন্টারে তোমরা ক্যালকুলাস শিখবে, ক্যালকুলাস, তারপরে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রাল, এগুলো কিন্তু তোমরা ত্রিকোণমিতির পরেই, ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশনও আছে, সেখানেও তোমরা অনেক কিছু কিন্তু সেখানে শিখবে। তো এই 6টা অনুপাত হয়েছে কিনা, 6টা অনুপাত কার প্রশ্ন আছে কিনা সেটা আমাকে জানাও। হ্যাঁ হ্যাঁ, cot থিটা হবে বিসি বাই এবি, আমি এসি লিখে ফেলছি, এখানে বিসি বাই এবি হবে, ঠিক কথাই বলছো। cot থিটা হবে বিসি বাই এবি, অর্থাৎ tan কে উল্টো, tan কে উল্টালে আমার এবি নিচে নেমে যাবে, তাই cot থিটা হবে ভূমি বাই লম্ব অর্থাৎ বিসি বাই এবি। তো প্রথম কাজ হচ্ছে 6টা অনুপাত ভালো করে শেখা। 6টা অনুপাত শিখলেই এই দিয়ে আমরা অঙ্ক কিভাবে করতে হয় এবং এদের মধ্যে কি সম্পর্ক, যেমন আমি কিন্তু এখন অলরেডি সম্পর্ক লিখতে পারি। কিরকম সম্পর্ক লিখতে পারি? বীজগণিতে কিন্তু আমরা অনেক সূত্র শিখেছি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল কিউব, এটা দিয়ে আরও অনেক সূত্র বানিয়েছি। ঠিক ত্রিকোণমিতিতেও আমরা এরকম কিছু সম্পর্ক, 6টা ত্রিকোণমিতির অনুপাত নিয়ে কিছু সম্পর্ক বা কিছু সূত্র কিভাবে আসে সেটা আমি তোমাদের একটু দেখাই। যেমন একটু আগেই আমি সাইন ও এর সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর লম্ব বাই অতিভুজকে উল্টালে যার নাম হচ্ছে কোসেক। তার মানে সাইনকে আমি লিখতে পারি, সাইন থিটাকে লিখতে পারি হচ্ছে 1 বাই কোসেক, 1 বাই কোসেক থিটা। এটা লিখতে পারো, তুমি বাসায় বানাতে পারো যে কোসেক থিটাকেও লিখতে পারি কি, কোসেক থিটাকেও লিখতে পারি 1 বাই সাইন থিটা, অর্থাৎ একটা দিয়ে তুমি কিন্তু আরেকটা তৈরি করতে পারছো 1 বাই সাইন থিটা। ঠিক একই নিয়মে আমি কস থিটাকে লিখতে পারি 1 বাই সেক থিটা, আবার সেক থিটাকেও লিখতে পারি 1 বাই কস থিটা। আবার এখানে দিয়ে অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে বা তোমরাও আছো, দেখবে এভাবেও লিখতে পারো যে স্যার তাহলে সাইন আর কোসেক গুণ করলে তার মান হয় 1, কারণ বিপরীত বিপরীত হলে মান কিন্তু 1 হয়ে যায়। আবার ট্যান কে লিখতে পারি 1 বাই কট থিটা, আবার কট কে লিখতে পারি 1 বাই ট্যান থিটা, ট্যান কে লিখতে পারি 1 বাই কট, আর কট কে লিখতে পারি 1 বাই ট্যান। এভাবে কিন্তু আমরা এই বিপরীতগুলোর এই যে সূত্র, 3টে সূত্র, কিন্তু 3টে শিখলেই হয়, 3টা জানলেই হয়, বাকি 3টা অটোমেটিক উল্টো লিখলেই হয়। এরকম কিন্তু আমরা সুন্দর করে লিখে রাখবো যাতে করে আমাদের কোনো সমস্যা না হয়। এরপরে আরেকটু যদি আমরা ভালো করে তাকিয়ে দেখি, ভালো করে যদি তোমরা খেয়াল করো, তাহলে কিন্তু আরেকটা জিনিস পাবে, সেটা হচ্ছে কি, এই যে সাইন থিটা আর কস থিটা, সাইন থিটা আর কস থিটার যে এইগুলো ছিল ত্রিভুজের, যে আমি এগুলো যে এইটা করলাম ত্রিভুজ, এরকম আমি যে প্রথমে যে এবিসি ত্রিভুজ দিয়ে লিখছিলাম, আমি এই ত্রিভুজটা আবার একে একটা জিনিস বুঝাই। এই যে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো সাইন থিটাকে আমার ছিল, সাইন থিটা ছিল লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সাগরের লবণ আছে, তার মানে এ বি বাই এসি। আবার কস থিটা আমার ছিল, ভালো করে খেয়াল করো, কস থিটা আমার ছিল হচ্ছে কবরে ভূত আছে, তার মানে ভূমি বাই অতিভুজ, মানে বিসি বাই এসি। এখন সাইনকে কস দিয়ে ভাগ কর, সাইন ভাগ কস, তার মানে এই পাশেও ভাগ করতে হবে। তো এই পাশেও ভাগ করি, উপরে হচ্ছে এ বি বাই এসি, আবার নিচে হচ্ছে আমার, নিচে আমি ভাগ করি, নিচে আমি একটু অন্য কালার দিয়ে লিখি, এটা হচ্ছে বিসি বাই এসি। তো আমরা জানি ভাগের ক্ষেত্রে ভগ্নাংশ উল্টে যায়, তার মানে এ বি বাই এসি, এটা গুণ করলে উপরে এসি চলে যাবে, নিচে বিসি আসবে, তো এসি এসি কাটা যায়, তার মানে এ বি বাই বিসি আসে। এখন তোমরা কি বলতে পারো যে এ বি বাই বিসি কার অনুপাত? তখন অনেকেই বলবে এ বি বাই বিসি তো লম্ব আর ভূমির অনুপাত, তো লম্ব বাই ভূমি অর্থাৎ লঘু, অথবা বলতে পারি টেরা লম্বা ভূত, মানে কোণ থিটা, লম্ব বাই ভূমি কোণ থিটা। কেউ বলতে পারো এ বি বাই বিসি কোন ত্রিকোণমিতিক অনুপাত? কে বলতে পারো এ বাই বিসি কোন ত্রিকোণমিতিক অনুপাত? ট্যান থিটার অনুপাত। এটা কিন্তু ট্যান থিটার অনুপাত। তার মানে ট্যান থিটা সাথে সাইন আর কসের সম্পর্ক কি? ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, এটা কিন্তু সূত্র হয়ে গেল।
tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। অর্থাৎ এই সূত্রের সাথে তুমি এটাও লিখে দিতে পারো যে আমি এটা কিন্তু প্রমাণ দেখাই দিলাম। কেউ যদি প্রমাণও করতে বলে যে tan থিটা কিভাবে sin থিটা বাই cos থিটা আসলো বলো, তাহলে তুমি বলবা যে sin থিটা সমান হচ্ছে ab বাই bc, কারণ লম্ব বাই অতিভুজ, cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে sin থিটা বাই cos থিটা ভাগ করলে আমি কিন্তু করে ab বাই bc পাচ্ছি, তার ab বাই bc মানে হচ্ছে tan থিটা। তার মানে সূত্র পাচ্ছে কি, সূত্র আমি এটা পাচ্ছি যে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। তাহলে যদি এটা হয় tan এর বিপরীত কে cot, তাহলে cot থিটা কি হবে কে বলতে পারো? তাহলে cot থিটা কি হবে? sin কে cos দিয়ে ভাগ করে tan পাওয়া যায়, তাহলে cot কিভাবে পাবো আমরা? sin কে cos দিয়ে ভাগ করে tan পাওয়া যায়, তাহলে cot কিভাবে পাবো কে বলতে পারে? তাহলে এটাকে জাস্ট উল্টে দিব, যেহেতু আমরা জানতেছি যে tan এর উল্টো cot, তাহলে এটা আমরা জাস্ট এই sin কে cos দিয়ে উল্টে দিব, তাহলে উপরে cos হবে নিচে হবে sin হবে। এই হচ্ছে আপাতত আমার এই সূত্রগুলো কিন্তু আমরা এখান থেকেই বুঝতে পারি। এখানে কারো প্রশ্ন আছে কিনা প্রশ্ন করেন। আমি আরো কিছু সূত্র এখন লিখে দিব, যে সূত্রটা আমরা আগামী ক্লাসে প্রমাণ করব। যার সূত্রগুলো লিখে দিচ্ছি, আপনারা সূত্রগুলো মুখস্থ করে ফেলতে পারেন। প্রথম সূত্র, 1 নম্বর সূত্র হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই একটা সূত্র দিয়ে আপনি তিনটে সূত্র বানাতে পারেন। কিরকম? 2 নাম্বার হচ্ছে এইটার এইটা, 2 নাম্বার হচ্ছে sin স্কয়ার রেখে দিব, sin স্কয়ার রেখে দিব, cos স্কয়ার কে পাশে পাঠিয়ে দিব, sin স্কয়ার রেখে দিব, cos স্কয়ার কে পাশে পাঠিয়ে দিব, হয়ে গেল একটা। আবার 3 নাম্বার হচ্ছে cos স্কয়ার রেখে দিব, sin স্কয়ার কে পাশে পাঠিয়ে দিব। তো এই একটা দিয়ে তিনটা বানানো যায়, অর্থাৎ এগুলো অনুসিদ্ধান্ত নিচেরগুলা। উপরেরটা হচ্ছে মেইন সূত্র, উপরেটা মুখস্থ রাখলেই হয়। আবার তিনটা করে দিলাম এজন্য, কারণ বিভিন্ন অঙ্কে বিভিন্নটা ইউজ হয়, মাঝে মাঝে এটা ইউজ হয়, মাঝে মাঝে এটা ইউজ হয়। এবার 2 নম্বর সূত্রটা হচ্ছে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা দিয়েও আপনি বাকি দুটো বানিয়ে নেবেন, আমি বানাই দিলাম না। 3 নম্বর হচ্ছে cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। এখন এই যে 1 2 3 এই তিনটা সূত্রই প্রমাণ আমি করে দেখাবো যে কিভাবে sin স্কয়ার আর cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1 হয়। হ্যাঁ, অর্থাৎ ওই একটা ত্রিভুজ একে ত্রিভুজের মান বসিয়ে, হ্যাঁ, সাইন মানে কি, কার অনুপাত, সাগরের লবণ আছে, cos মানে কবরে ভূত আছে, অর্থাৎ এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে ভূমি অতিভুজ, সেই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে এর মান আসবে 1। যেমন a প্লাস বি হোল স্কয়ারের 7 এ কিন্তু আমি ডাইরেক্ট গুণ করে দেখিয়েছি যে a প্লাস বি হোল স্কয়ার কিভাবে আসে। a প্লাস বি গুণ করে তারপর কিন্তু a প্লাস বি হোল স্কয়ার পাওয়া যেত, কিন্তু আমরা কি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে গুণ করে বের করবো? তাহলে তো অঙ্ক অনেক বড় হয়। এজন্যই কিন্তু সূত্র আবিষ্কার। কেন সূত্র? কারণ অঙ্কটা করতে যাতেই তোমার সহজ হয়। তুমি যদি প্রত্যেকটা অঙ্কই গুণ করে বের করতে, তাহলে তো এক একটা অঙ্ক অনেক বড় বড় অঙ্ক হতো, যা করা ইম্পসিবল হয়ে যেত। এই জন্য সূত্র, এই জন্য এই সূত্রগুলো আমার লাগবে। এবং 2 নম্বর থেকেও বাকি আরো দুটো বানিয়ে নেবেন, 3 নম্বর থেকে বাকি আরো দুটো বানিয়ে নেবেন, এবং এটা বারবার দেখবেন। আমি এটা রেকর্ড করে রেখেছি, এবং এবং জানাবেন আপনাদের অনুভূতি যে কেমন বুঝলেন, কি করলেন। আজকে এই পর্যন্তই।